2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে 23 জেলার পক্ষ থেকে আজকে আমরা পার্থ এসছে, শিল্পা এসছে, আমাদের দেবার্গ আছে, ক্যামেরার ওপারে আমাদের সায়ন আছে, অদিতি আছে। আমরা এসেছিলাম, আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ বিভিন্ন আইনি বিষয় থেকে শুরু করে 24-এ আমাদের কবে নাগাদ নিয়োগ মানে ইন্টারভিউ নোটিফিকেশন পাচ্ছি সে বিষয়েও বিস্তারিত আলোচনা হলো। বিভিন্ন আইনি জটিলতা আছে, আপনারা ভালো করেই জানেন। ওবিসি ম্যাটার থেকে শুরু করে শুধু এটুকু বলতে চাই যে আমরা কিন্তু আজ পরিষ্কার বলে এসেছি 22-এর ইন্টারভিউ প্রসেস কিন্তু 22-এর নিয়েই করতে হবে। আর 24 সালে ইন্টারভিউ নোটিফিকেশান চাই, 22-এর আলাদা ইন্টারভিউ চাই। এবং যেহেতু অনেকের একাডেমিক লো আছে, তার পরিপ্রেক্ষিতে যেন একটা বড় শূন্যপদ দিয়ে যেন আমাদের নোটিফিকেশান বের করে। তো ডিটেলস আমি বলতে পারছি না, ভালো নেই, আপনারা দেখতে পাচ্ছেন শরীরটা খুব অবস্থা অতটা ভালো না। তারপর ডিটেলস বলছে পাট করে। হ্যাঁ, আজকে আমরা এসেছিলাম 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে বর্ষাতে 2022 প্রাইমারি টেট পাস যোগ্য প্রত্যেকটা ডিএলএডের জন্য আমাদের প্রত্যেকের যে স্বার্থ, সেই স্বার্থ নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম। আমাদের দাবি দাওয়াগুলো রেখেছি, আমাদের যে গতানুগতিক দাবিগুলো রয়েছে, যে 23 টেটকে বাদ দিয়ে 2022 প্রাথমিক টেট পাসের অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, সেই দাবিটা যেমন আমাদের মূল ছিল, তার পাশাপাশি আমরা ওবিসি ম্যাটারটা নিয়ে বিষয় আলোচনা করেছি। আজকে ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে, সেখান থেকে আমরা যা যা জানতে পেরেছি। ওবিসি ম্যাটার নিয়ে উনি যেটা বললেন যে বর্ষাতে যে ল ডিপার্টমেন্ট, সেই ল ডিপার্টমেন্ট এবং হাইকোর্ট থেকে তারা আলোচনা করে পুরো বিষয়টাকে আলোচনা করে সেই জায়গায় ওবিসি ম্যাটারটা নিয়ে আমাদেরকে ভীষণ বিশদে জানাতে পারবেন। তার পাশাপাশি যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম, আমরা প্রশ্নমূল মামলাকে, প্রত্যেকে জানেন যে আমরা প্রশ্নমূল মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছি। খুব সম্ভবত সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে পারে। তো সেই বিষয়টা নিয়ে স্যারেদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করলাম। স্যারেরা কী ভাবছেন এবং আমাদের কি বক্তব্য রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি আরও একটা যে বিষয় আমরা আজকে তুলে ধরেছি, যে ওবিসি ম্যাটার না মিটিয়ে কোনোভাবে 23-এর রেজাল্ট পাবলিশ করা যাবে না, মানে সেখানেও তো 82 থেকে 89 টেট পাস করা অনেকে থাকবে। তার পাশাপাশি আমরা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে 22 টেট এবং 23 টেটকে সম্পূর্ণভাবে আলাদা করা যায়। এছাড়াও প্রত্যেকে জানেন যে আমরা 2022-এর কতজন ডিএলএড দিয়ে পাস, কতজন বিএড দিয়ে পাস, সেগুলো প্রকাশ করানোর জন্য একটা পিডিএফ মামলা করেছিলাম। সেই পিডিএফ মামলার এফিডেভিট এবং পিডিএফ প্রকাশের জন্য সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি স্যারের সাথে। সেই বিষয়েও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা কতদূর কী দাঁড়াতে পারে। এর পাশাপাশি আরও যে পয়েন্টগুলো ছিল, ভ্যাকেন্সির বিষয়ে কথা হয়েছে, নোটিফিকেশনের বিষয়ে কথা হয়েছে, থার্ড ফেজ কাউন্সেলিংটা বাকি। এই মুহূর্তে আমাদের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড ফেজ কাউন্সেলিংটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা তুলেছি। থার্ড ফেজ কাউন্সেলিংটা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতেই হচ্ছে। এছাড়াও প্রত্যেককে বলবো মানসিক প্রস্তুতি রাখুন, আমরা কিন্তু পথে নামার জন্য প্রস্তুত হচ্ছি। এর পাশাপাশি 20-22 ডিএলএডের জন্য আরও একটা কথা বলবো, যারা 20-22 সালে ডিএলএড পাস করেছেন, টেট পাসের কথা বলছি না, যারা 20-22 সেশনে ডিএলএড পাস করেছেন, আপনারা প্রত্যেকে পার্ট 1-এর হার্ড কপি মার্কশিট পেয়ে গেছেন, কিন্তু পার্ট 2-র হার্ড কপি মার্কশিট এখনো পর্ষদ থেকে ছাপানো হয়নি। এই বিষয়ে যেটা বললেন, খুব তাড়াতাড়ি পার্ট 2 মার্কশিটটা ছাপিয়ে প্রত্যেকটা কলেজ মারফত প্রত্যেককে দিয়ে দেওয়া। আর আরও একটা বিষয় শেষ যেটা বলছি, বেশি কথা বলার সময় পাচ্ছি না এখন, সেটা হচ্ছে যে যারা এখনও সাহায্য করেননি প্রশ্নমূল মামলাটার জন্য, সেই প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন। সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে চলেছে, প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন। আর শুনুন, সবচেয়ে বড় কথা, আমি এখন বিস্তারিত বলি না, তো ভিতরে অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আজকে যেটুকু কথা বললাম, তো থার্ড ফেজটা কমপ্লিট হলে কিন্তু আমাদের কথা ভাববেন অবশ্যই। আর কোনো আইনি জটিলতা রেখে কিন্তু পর্ষদ কিন্তু নোটিফিকেশন দেবে না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং 22 যে দীর্ঘদিন ধরে 22 যে একটা দীর্ঘদিন ধরে 22টা বঞ্চিত আছে, এটা কিন্তু পর্ষদ নিজেই জানেন। তো আইনি জটিলতার কারণে দিতে পারেনি। সামনের দিনে 2024-এর মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশনের জন্য কিন্তু পর্ষদকে অবশ্যই নোটিফিকেশন দেবে, সেই তারিখ কিন্তু আমরা রেখে এসেছি, এবং 22-এর আলাদা নোটিফিকেশন দিতে হবে। আর যে কথাটা হচ্ছে, এখনও পর্যন্ত যারা বুঝতে পারেননি, আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশন যেটা কমাতে চাইছি, তাই তো 2014 সালের প্রশ্নপত্র মামলায় কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা 22-এর প্রশ্নপত্র থেকে যাতে এখনও টেট কোয়ালিফাই না হতে পারে সেটাও নেমেছি আমরা। বিএডরা যাতে আসতে না পারে, এনওএসরা যাতে আসতে না পারে, সব দিক থেকে করছি। আমরা আর্থিক সাহায্য করুন, এটুকুই বলবো বারে। আমরা ডেপুটি সেক্রেটারির সাথে দেখা করলাম আজকে, ওনার সঙ্গে অনেকক্ষণই আমাদের সঙ্গে সময় দিলেন। তো উনি আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছেন যে উনি ভাবছেন, কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিংটা যতদিন না শেষ হচ্ছে কিছু আমাদের সম্ভব নয়। তো উনি চেষ্টা করছেন। সবাইকে বলবো যে ফান্ড দিতে, প্রশ্নভুল মামলা যেটা হচ্ছে সেটা অবশ্যই প্রয়োজনীয় মামলা, এটার জন্য সবাই কিন্তু ফান্ডিং দেবে। এবং আরেকটা ব্যাপার বলার, যেটা
ওনারা তো একবারও, আমরা যতবার দেখা করেছি আমাদের আগে বিদেশদারা তো প্রচুরবার এসেছে, এখানে কখনোই নেগেটিভ কিছু বলেননি, সবসময় বলেছেন পজিটিভ কথা, একটা কিছু হবে, নোটিফিকেশন দেওয়া হবে বা আমাদের ভ্যাকেন্সিও ভালো থাকবে, এরকমই কথা বলেছে। এই ব্যাপারে আমরা 1 বছর অতিক্রান্ত করে ফেললাম। আমাদের যাতে আরও সেই কাজটা যাতে আরও বেশি তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য আমাদের কিন্তু কন্টিনিউ চাপে রাখতে হবে। আজকে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি, কর্মসূচি করেছি বলে কিন্তু আজকে 22-এর কথা তাদের মাথায় আছে। এই কথাটা ওনারা কিন্তু বারবার বলছেন, চলতি নিয়োগ প্রক্রিয়া যেটা থার্ড ফেজ কাউন্সিলিং আছে সেটা হয়ে গেলেই আমাদের দিক থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসার, খুব বড় একটা নোটিফিকেশন আসার চান্স আছে। সেই জন্য আমাদের পরবর্তী খুব তাড়াতাড়ি আমাদের একটা আন্দোলনে ডাকতে হবে, যাতে রাস্তায় নেমে সবাই সরকারকে চাপে রাখতে পারে। সেই জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন এবং ফান্ডিংয়ের দিকটা জোর দিতে হবে। কারণ উনি একটা কথা বারবার বললেন, ল অ্যান্ড অর্ডারের কথা বারবার বলছেন, তো আমরাও আমাদের ল নিয়েই আমরা কাজ করবো। আর সেই কাজগুলোতে কিন্তু ফান্ড ছাড়া কিছু হবে না। আপনারা যারা এখনো পর্যন্ত ফান্ড দেননি অবশ্যই ফান্ড দিয়ে দিন। এরকম অনেকেই আছেন যারা ভেরিফাইড গ্রুপগুলোতে নেই, তারা ফেসবুকে যদি দেখে থাকেন, ফেসবুকে যারা আছে তাদেরকে কমেন্ট করে তাদের নাম্বার দিয়ে তাদেরকে QR কোড ফেসবুকেও আছে, সেখান থেকে আপনারা ফান্ডিং করে এসএস দিয়ে দিন। বিভিন্নভাবে আমাদের সাহায্য করুন এবং আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, তারা হয়তো গ্রুপে নেই, কোথাও ঠিকভাবে জানতে পারছে না, সেই হিসাবে তাদের কাছেও একটু বার্তাটা পৌঁছে দিন, যাতে ফান্ডিংটা খুব ভালো হয় এবং আমরা এই লড়াইটা করতে পারি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেবাং কিছু বলো, জেলায় বলে দাও। প্রত্যেককে বলবো, অনেকেই ফান্ড দিয়েছে, হুগলি জেলা ভালো সংখ্যক ফান্ড দিয়েছে, কিন্তু যারা এখনও পর্যন্ত দেননি আমাদের এই প্রশ্নপূর্ণ মামলাটা কিন্তু আমাদের জিততে হবে। সেই জন্য প্রত্যেকে ফান্ড করবে। আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, তারা মানসিকভাবে প্রস্তুতি নিন। পরবর্তীকালে কিন্তু আমাদের ভ্যাকেন্সির জন্য একটা বড়সড় আন্দোলনে কিন্তু আমাদের নামতে হবে। যদিও আজকে স্যারের সঙ্গে কথা হলো, স্যার কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সিতে দ্রুত আমাদের নিয়োগ করতে কিন্তু জারি করবে। কিন্তু আমাদের চুপচাপ কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের কেসগুলোকে আগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য ডিএম বা কোয়ার্টার ডেপুটেশন দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আগের ভোটের আগে আমরা যেটা করেছিলাম, এমপি এমএলএদের কাছে কিন্তু আমরা একটা করে ডেপুটেশন দিয়েছিলাম। আরেকটা হচ্ছে, এবার যেহেতু ভোট মিটে গেছে, সেহেতু আমরা আমাদের দাবিগুলোকে যারা যে সমস্ত এমএলএ এমপিদের কাছে আমরা ভোটের আগে যে গিয়েছিলাম তাদের কাছেও কিন্তু আবার দ্বিতীয়বার যাব, তাদেরকে আমরা কংগ্রাচুলেট করব এবং আমাদের দাবিগুলোকে তুলে ধরবো, যাতে তারা আমাদের একটা বড় সংখ্যক